ঘরে যত তেল ঘি ছিল সব ছড়িয়ে একাকার করেছে গো। শুধু কি তেল ঘি, চাল ডাল নুন মশলা সবই ফেলে দিয়েছে। ওবেলা যে কি দিয়ে কি হবে আমি তো ভেবে কুল পাচ্ছি না। তুমি কিচ্ছু ভেবো না মা, চিন্তা করবেন চিন্তামণি, সব চিন্তার ভার তার উপর ছেড়ে দাও। নিমাই, একটা কথা বলবো বাবা। এই যে তুমি এত অপচয় করলে, এসব কার? সবই তো তোমার বাবা। একে রক্ষা করার দায়িত্ব কি শুধু একা আমার? মা, তুমি তো এখন পড়তে যাবে, সরস্বতীর ধ্যানে মগ্ন হবে, কিন্তু ঘরে যে কিছুই রইল না বাবা। ওবেলা কি খাবে? মা, এ জগতের পালক শ্রীকৃষ্ণ, তাকে ডাকো, তিনিই সব ব্যবস্থা করে দেবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শোনো বৎসগণ, আজ আমি তোমাদের সঙ্গে তর্কশাস্ত্রের এক বিশেষ অধ্যায় নিয়ে কিছু আলাপ আলোচনা করব। কিন্তু সবাইকে দেখছি অথচ বিশ্বম্ভরকে দেখছি না কেন? তার এত বিলম্ব কেন আজকে? কোন পরিস্থিতিতে কে কখন দায়ী হয় কেউ বলতে পারে না কমলা। অত ভারী ভারী কথা আমি বুঝি না। আপনি তো জানেন আমি যা দেখেছি তাই বললাম। সেদিনের পর থেকে দিদি কিরম গুম হয়ে গেছে। সংসারে কাজ করে চলেছে ঠিকই, কিন্তু কোনো কিছুতেই তার মন নেই, যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে। হ্যাঁ দেখেছি, পুরনো চাল। শান্তিপুরের বৈষ্ণবপাড়ার মেয়ে, ভাঙবে তবু মচকাবে না। খাওয়া দাওয়া নিশ্চয়ই অনেকদিন কমিয়েছে। কাজের লোকদের উপর মেজাজ দেখাচ্ছে 18 আনা। আর জগতের যত রাগ সব গিয়ে পড়েছে তোমার উপর, তাই না? ঠিক, একেবারে ঠিক। কিন্তু আপনি কি করে জানলেন? 26 বছর ধরে দেখছি তো। তবে জানো কি কমলা, আমার আজ পর্যন্ত যা হয়েছে, যতটুকু হয়েছে, তার পেছনে সুধার অবদান অনেক। ও আমাকে ঘিরে রেখেছে, আমাকে বন্দি জুগিয়েছে, বিপদের সময় আমাকে বুদ্ধি জুগিয়েছে। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। সে যা করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। ক্ষমতা থাকলে কি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করতে হয়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের পাশের বাড়ি হচ্ছে সুধাদের বাড়ি। তাই ওর চিন্তা ভাবনার ধরন ধারণ অনেকটা অদ্বৈত আচার্যের মতো। কিন্তু অদ্বৈত আচার্যের তো জ্ঞান আছে, বুদ্ধি আছে। তাই ও খেলা শুরু করে কিন্তু শেষ করতে পারে না। তা হোক, তবু তবু আপনি দিদিকে ডেকে নিন, আমি বড় ভয়ে আছি। কখনো না। যে নিজের ভুল স্বীকার করে না,
এবং নিজের সব কাজ সেরা কাজ বলে প্রমাণ করতে চায় সে ক্ষমার অযোগ্য। আমি সুধাকে ছাড়বো না। আমাকে নিশ্চিতভাবে জানতে হবে মঞ্জুশ্রীর কি হয়েছে। তোমার কাছ থেকে আমি যতটুকু জেনেছি তাতে কিছু কিছু ধারণা আমার হয়েছে। এতদিন আমার জীবনে সুধা বৃহস্পতি ছিল, কিন্তু এখন থেকে আমার জীবনে ও শনি। আড়ি পাচ্ছ, নিজের বাড়িতেই আড়ি পাচ্ছ। ছি, ছি সুধা, ছি। একই কথা যদি তোমাকে আমি বলি, আজ এত বছর ধরে তোমাকে আমি যা কিছু দিয়েছি সেগুলো পারবে আমাকে ফিরিয়ে দিতে? আজ তুমি নিজেকে কত বড় ভাবছো যে আজ অদ্বৈত প্রভুর মতো একজনকে সমালোচনা করতেও তোমার এতটুকু পাচ্ছে না। আজ কোথায় থাকতে তুমি নিয়ত তার পরামর্শ না পেলে? একটা কথা তুমি জেনে রেখো, যে অকৃতজ্ঞ মানুষের পতন অনিবার্য। সন্ধ্যেবেলা আমাকে অভিসম্পাদ দিও না সুধা। আমার ভালো মন্দ আমি সবকিছু তোমার হাতে ছেড়ে রেখেছিলাম। আজ আমার ঘর সংসার সব ছেড়ে দিয়ে তুমি যখন রাজনীতির গণ্ডিতে নাক গলাচ্ছ, তখন তোমায় একটা কথা বলি, তুমি আমাকে মুক্তি দাও। কি বললে তুমি? তুমি আমার কাছ থেকে মুক্তি চাইছো? বেশ, তাই হবে। তোমায় আমি মুক্তি দিলাম। আমি কালই শান্তিপুর চলে যাব। তুমি আমার যাবার ব্যবস্থা করো। আমাকে ফেলে তুমি কোথায় যাবে দিদি? তুই এখন অনেক বড় হয়েছিস কমলা, তোর ডানা এখন শক্ত। তোর নিজের সংসার তুই সুন্দর করে গুছিয়ে নিতে পারবি। এ কি হলো? এ কি হলো? আপনি দিদিকে আটকাবেন না? না। কেন? বসো কমলা, বসো বসো। শোনো কমলা, ধরো একটা বিরাট নদী, আর সেই নদী ধরে তোমাকে যেতে হবে বহু দূর, একেবারে মোহনার দিকে। এক নৌকো, এক মাঝি মোল্লা। এবার সেই মাঝি মোল্লা নিয়ে তুমি কত দূর যেতে পারবে, এবং মাঝি মোল্লাদের তখন কি হবে? কেন? দাঁড় বাইতে বাইতে ক্লান্ত হয়ে পড়বে। বাহ, এই তো। কে বলে তুমি বোকা? হ্যাঁ, তখন তোমাকে সেই পুরনো নৌকো আর পুরনো মাঝি বাদ দিয়ে তোমাকে একটা নতুন নৌকো, নতুন মাঝি মোল্লা নিতে হবে, তাই না? ক্রমাগত নৌকো পাল্টাতে পাল্টাতে কত অভিশাপ করতে হবে। মানুষ তো আর কাঠের নৌকো নয়। তারপর আমি ভয়ে পালিয়ে এলাম এই মহলে। এটা কি খুব ব্যথা করছিল? মুখ কুচকে উঠছিল ব্যথায়। এতে আমার গা হাত পা টিপে দিচ্ছিল না? আমি ভয় আর দাঁড়াইনি ওখানে। আমার বাপের বাড়ির খবর যে আমার চাই মতি বিবি। মাফ করবেন বেগম সাহেবা, এবার ধরা পড়ে গেলে আমার গর্দান যাবে। আমি পারবো না। সে কি, তোকে রিসাভার দিয়েছি, কাজ পারলে মোটা বকছিস কবর করিয়েছি, এখন মাছ পাতে যদি বলি পালাবো তাহলে আমি এবার তোকে ছাড়ি কি করে বল? গরিব ঘরের মেয়ে আমি, লোভে পড়ে করেছি। আপনার উপকার করার জন্য করেছি, তার জন্য। আমার উপকার?
আমার উপকার আর তোর কিচ্ছু না। সুবুদ্ধি রায়ের বাড়ির কোনো খবর পেলে? কি জানে তোর এই পুঁথি পণ্ডিতের নামটা ছিল? কে? স্মৃতিকণ্ঠ বাগচি, তাই তো? সে আপত্তি বা গেল কথা? অধিকারী সুবুদ্ধি রায়ের বাড়িতে সে ঠিক একদিন ছিল, তারপর মাঝরাত্রে লোকটা কোথায় উধাও হয়ে যায়। পাকা খবর? একেবারে পাকা খবর। সুবুদ্ধি রায়ের বাড়ির কাজের লোকের কাছ থেকে জেনেছি। লোকটাকে মেরে গুম করে দিল নাকি? অসম্ভব। মেরে ফেলার হলে তাকে নবদ্বীপের রাস্তায় বনে জঙ্গলে মেরে গঙ্গায় ভাসিয়ে দিলেই চলতো। তার জন্যই বলির পাঁঠার মতন তাকে এত দূরে টেনে এনে এই রাজমহলে আনার কোনো দরকারই ছিল না। আচ্ছা, এমনও তো হতে পারে যে সুবুদ্ধি রায়ের ওই বামুনটার কাছ থেকে এমন কিছু জানার ছিল যে খবরটা জানার পরেই তার বেঁচে থাকার হক ফুরিয়ে গেল। কি হতে পারে না এমন? হ্যাঁ হ্যাঁ, তা পারে। এটা ঠিক ঠিক। একবার ভেবে দেখ মতি দিদি, নবদ্বীপ থেকে কি এমন খবর আনতে পারে বামুনটা? ও ও তো কোনো খবর আনেনি, ওকে জোর করে তুলে এনেছিল। তো ভাবছি তুই নবদ্বীপের রাজাকে চিনিস? না, ঠিক চিনি না, তবে নাম শুনেছি। সুন্দর চেহারা, নাম বুদ্ধিমন্ত খাঁ। নবদ্বীপে একটা জোর গুজব ছড়িয়েছে। গুজব? হ্যাঁ, ওখানে তো অনেক টোল চৌপাঠি আছে, তো ওখানকার গণৎকাররা গ্রহ তারা গুনে দেখেছে নবদ্বীপে একজন হিন্দু রাজার জন্ম হয়েছে। হিন্দু রাজা? তাই জন্যই সুবুদ্ধি রায় নবদ্বীপ থেকে লোক আনিয়ে কেচ্ছা শুনছে। ভালো। খবর পেয়েছে সে রাজা? না, তেমন কিছু তো শুনিনি। তোর কোনো ভয় নেই মুটি বিবি, আমি বেঁচে থাকতে তোকে কেউ ছুতে পারবে না, এমনকি তোদের সুলতানও নয়। তুই হলে গিয়ে আমার কিস্তি মাছের বোরে, বুঝলি? তোকে আমি গজ নৌকা সব দিয়ে আগলে রাখবো। আপনাকে আমি কতবার বলেছি এইসব খেলা আমি কিচ্ছু বুঝি না। আপনি যে মাঝে মাঝে কি বলেন আমি কিছু বুঝতে পারি না বেগম সাহেবা। যাই বল, সুলতান কিন্তু চমৎকার খেলেন, ছোট ছোট গুটি দিয়ে কি সুন্দর দান দেন। কি যেন বললি? বুদ্ধিমন্ত খাঁ? কেমন রে লোকটা? প্রজা খেপিয়ে বেড়ায়? গৌরবঙ্গে তো প্রজা খেপিয়ে বেড়ানোর লোক একজনই ছিল। কে রে? প্রভাকর মিশ্র। বৈষ্ণব? নবদ্বীপের বাসিন্দা? না, আগে তো এই গৌড়েরই বাসিন্দা ছিলেন। ছিলেন মানে? এখন কোথায় গেল? সেটা ঠিক বলতে পারে না কেউ। সে ভারী এক আশ্চর্য ঘটনা। কি সুন্দর চেহারা মানুষটা, কি বিরাট পণ্ডিত। লোকে বলে আগের সুলতান তার টোল পুড়িয়ে দেবার পর মানুষটা পুঁথিপত্তরের শোকে বিভাগী হয়ে দেশ ছেড়ে কোথায় যেন চলে গেছে। একটা টুলো পণ্ডিত যাকে বিয়ে করালো? না না, টুলু পণ্ডিত কেন হবেন? কি অসাধারণ পণ্ডিতই তার। সুলতান যখন উজির ছিলেন তখন প্রভাকর মিশ্রের সঙ্গে তার খুব দোস্তি ছিল। আচ্ছা, বুদ্ধিমন্ত খাই কি নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত? এ বিষয়ে কিছু জানিস? না না, তিনি পণ্ডিত হবেন কেন? তিনি তো জমিদার। পণ্ডিতদের মধ্যে যত রাঘব বল আছে তাদের মাথা হচ্ছেন অদ্বৈত ঠাকুর। বৈষ্ণব শিরোমণি অদ্বৈত আচার্য? আপনি চেনেন তাকে?
না, আমার বাবা চিনতেন। আরো একটা আশ্চর্য খবর আপনাকে শোনাতে পারি। কি? আজ সকালে 16 দানের নৌকো ছেড়েছে রাজমহলে, সুবুদ্ধি রায়ের ঘাট থেকে। নৌকোয় আছে সুবুদ্ধি রায়ের বড় গিন্নি। দিদি, শুনেছি কাল অধিকারীর সঙ্গে নাকি তার তুমুল ঝগড়া হয়েছে, তাই রাগ করে বড় গিন্নি চলে যাচ্ছেন শান্তিপুরে তার বাপের বাড়ি। তারপর? তারপর আর কিছু জানি না, তবে হ্যাঁ, শান্তিপুরে তার দেখাশোনা করবেন অদ্বৈত ঠাকুর। তিনি তো নবদ্বীপে থাকেন। না না, আসলে তো তিনি শান্তিপুরের বাসিন্দা। সেখানে তার বড় বড় বাড়ি ঘর আছে, তার পরিবারে অনেকেই থাকেন সেখানে। কিন্তু দিদিকে তিনি দেখাশোনা করতে রাজি হচ্ছেন কেন? সুবুদ্ধি রায়ের বড় বউয়ের নাম বুঝি সুধা রানী? তা তিনি দেখাশোনা করতে রাজি হবেন বই কি, কারণ সুধা রানী তার মেয়ের মতন। আর তাছাড়া শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের বাড়ি আর সুধা রানীর বাপের বাড়ি একেবারে পাশাপাশি। এই খবর সুলতান জানে? না। শোন, আমার গোসল ঘরে গোলাপ জল দিয়ে আমি স্নানে যাব। সুলতানের মহলে আসার সময় হয়ে গেল। আর শোন, খবর নে তো, রাজমহল থেকে শান্তিপুর নৌকায় যেতে কতক্ষণ লাগে? আজ একটা ব্যক্তিগত কারণে আমাকে এক্ষুনি একবার বেরিয়ে যেতে হচ্ছে। তা আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে পঠন পাঠনের কাজ চালিয়ে যাও। আর তাছাড়া বিশ্বম্ভর তো রইলই। আমি মনে করি আমার অনুপস্থিতিতে আমার কাজ বিশ্বম্ভর চালিয়ে নিতে পারবে। কি বাবা বিশ্বম্ভর, তুমি পারবে না? আগে গুরুমশাই, আপনি আদেশ করলে আমি নিশ্চয়ই পারবো। বাহ, আমার আর কোনো চিন্তার কারণ নেই। মুরারি, আমি তাহলে আজকে আসি, কেমন? আচ্ছা গুরুমশাই। বিশ্বম্ভর, এই নাও। এসো বাবা, এসো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি আসি। হ্যাঁ। যাও, শুরু করো। বেশ, আজকে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা বৈদ্য, সন্ধি করো। অহো আগমিষ্যতি। সন্ধি হয় না, কারণ ওকারান্ত কিংবা একস্বর বিশিষ্ট অব্যয় পদের সঙ্গে অন্য পদের সন্ধি হয় না। উত্তিষ্ঠ। অধিকারী, আপনি আমার বাড়িতে কোনো আহার করেন না, আমার ভীষণ খারাপ লাগে। আচ্ছা, আপনি জলস্পর্শ পর্যন্ত করেন না কেন বলুন তো? তুমি তো জানো যে আমি আমার বাড়ি আর ব্রাহ্মণদের বাড়ি ছাড়া আমি কোথাও জলস্পর্শ করি না। তাতে কি হয়েছে? আমি অত বর্ণ শ্রেষ্ঠ, খোদ খলিফার বংশধর।
কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো বিধিনিষেধ নেই, তাই হয়তো আল্লাহর দোয়ার আলো ছড়িয়ে পড়েছে এত দূরে। কোথায় সেই মক্কা, বালি, মরুভূমি আর বুক ভরা তৃষ্ণা? কোথায় বঙ্গ, সবুজ মাঠ আর এই শরবত? তোমার যা বলার আছে একটু তাড়াতাড়ি বলো, আলো পড়ে আসছে, অনেকটা দূর আমাকে যেতে হবে। অন্ধকার হয়ে এলে আমি আবার গঙ্গা স্নান করতে পারবো না। আহ্নিক সেরে আমি কতবার আপনাকে বলেছি যে আপনার রাজমহলের বাড়িটা ছেড়ে আপনি গৌড়ে চলে আসুন। ওসব গৌড় ভীষণ কুৎসিত নগরী, আর হাবশি বেটারা লুটতরাজ করে এর কিছুই বাকি রাখেনি। তাই ভাবছি যে আমার রাজধানীটা আমি এখান থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাব। তোমার মর্জি, তুমি এখন সুলতান, তুমি চাইলে। একটা কথা আমি অনেকদিন থেকেই আপনাকে বলবো বলবো ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না। কি? দেখুন, শাসন এবং রাজনীতি এই দুয়েই আমি আপনার ছাত্র। যা শিখেছি আপনার কাছ থেকেই শিখেছি, কিন্তু ভাগ্যের খেলায় আজকে আমি গৌড়ের সুলতান আর আপনি সেই অধিকারী। দেখুন, আমাদের মধ্যে প্রভু ভৃত্যের যে সম্পর্ক ছিল, যার যার স্মৃতিটা আমি আজকেও বহন করে চলেছি, আমার মনে হয় আজকে সেই সম্পর্কটা বোধহয় পুরোপুরি উল্টে গেছে। সে সম্পর্কে আমি পুরোপুরি সচেতন নই, এটা তুমি বলতে চাইছো? দেখুন অধিকারী, এই গৌড়ের প্রাসাদে কিন্তু দেয়ালেরও কান আছে। হ্যাঁ, আপনি হয়তো যখন দরবারে বসে থাকেন তখন হয়তো গৌড়ের মসনদকে সম্মান জানান, আপনি আজ্ঞে করেন, কিন্তু অন্য সময় কিন্তু চিরকালই আমি তোমার সঙ্গে চিরকাল কারো একরকম যায় না। সুবুদ্ধি রায়, চাঁদপাড়া গ্রাম থেকে যে যে ছেলেটা আপনার কাছে এসেছিল, আপনার নাফার হুসেন খাঁ, সে আর গৌড়ের সুলতান হুসেন শাহ, এরা কিন্তু দুটো আলাদা লোক। আপনি বুঝতে পারছেন ঠিকই, কিন্তু সেটাকে মেনে নিতে পারছেন না। আমি বুঝতে পারছি হযরত, বুঝতে পারছি। সত্যি এটা আমার একটা ভুল। এখন যদি আপনি আমাকে বলেন কেন আমাকে ডেকে পাঠিয়েছেন। আপনি আপনার ওই বন্ধান্নিকের আশাটা ছেড়েই দিন রায়। আপনার প্রয়োজনটুকু আমায় বলুন। বলছি প্রভাকর মিশ্রের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? না, তাকে ধরতেই পারছি না। তিনি কোথাও গা ঢাকা দিয়েছে। আমি তো শুনলাম যে তিনি নাকি লুকিয়ে ইতিহাস রচনা করছেন। হ্যাঁ, লিখতেই পারেন, কারণ তার মতো পণ্ডিত মানুষ। আমি চাই যে তিনি গৌড়ে আসুন। হ্যাঁ, আমি তাকে ওই তার চতুষ্পাঠী তৈরি করে দেবো, বিনা পয়সায় পুঁথি দিয়ে দেবো। আর ছাত্র তো জোগাড় হয়ে যাবেই, তো কি দরকার ওই জঙ্গলের মধ্যে ফল মূল খেয়ে জীবন ধারণ করার? তার থেকে সুলতানের নাকের ডগায় বসে কি করে প্রজা খেপানো যায় সেটাই অভ্যেস করুন না। আপনি বললে তিনি আপনাকে না করতে পারবেন। আমি তো বলছি তাকে ধরতে পারছি না। হচ্ছেন কেন? ধরতে পারছেন না? তাহলে ওই লোকটা যে ওই নবদ্বীপ থেকে পুঁথি বিক্রি করতে আসে, কি যেন নাম, স্মৃতিকণ্ঠ বাগচি, তাকে ধরে বেঁধে কোথায় পাঠিয়ে দেব?
প্রভাকর মিশ্রের খবর পাচ্ছেন না, অথচ লোকটাকে ধরে নিয়ে গেলেন। কোথায় দেখতে যে নবদ্বীপের নতুন নবাব কতটা অত্যাচারী? রজ্জুদের সর্বভ্রম হচ্ছে না তো আপনার? উচ্চুতে সর্বভ্রম? না না, খবরটা নিশ্চিত না হলে আপনার মতো এরকম একজন প্রবীণ রাজ কর্মচারীকে আমি কথাটা বলতাম। স্মৃতিগণ্ডকে ধরে আনার পেছনে আমার একটা অন্য উদ্দেশ্য ছিল। শুনি আপনার যুক্তি। স্মৃতিগণ্ড শিক্ষিত, সে পুঁতির ব্যবসা করে। সে নবদ্বীপের সমস্ত পণ্ডিত এবং জ্যোতিষীদের সঙ্গে তার একটা অসামান্য ব্যক্তিগত সম্পর্ক আছে। সেই তো, সেই তো। তা কি খবর পেলেন? মিলল নবদ্বীপের সেই হিন্দু রাজার সন্ধান? পেলেন না তো? অধিকারী, আপনি কিন্তু আমার একটা বড় ভরসা। আমি এর থেকেও একটা বড় কাজ আপনাকে দিয়ে যেতে চাই। যেতে চাই? কোথায় যাবেন আপনি? বর্ষার আগেই। কামতাপুর আক্রমণ করবে? কেন? গৌড়ের সেনারা কি এতটাই দুর্বল? না না, আমি সে কথা বলছি না। কিন্তু এই অভিযানে যদি আপনি নেতৃত্ব দেন, তাহলে এত বড় সুলতানাতকে দেখবে। অধিকারী, আমার দুই ছেলে নুসরাত আর দানিয়েলকে বোধহয় আপনি অনেকদিন দেখেননি, তাই না? না। কেন? আমার খুব দুঃখ হয় জানেন, আপনার কোনো সন্তানই হলো না। আচ্ছা, আপনার বড় গিন্নি কি সেই জন্যই শান্তিপুর চলে গেল? আপনার একজন তৃতীয় স্ত্রী রয়েছে, তাকে আপনি তাড়িয়ে দিয়েছেন। এই কথা তো আমাকে আগে বলেননি। আচ্ছা, সে কোথায় গেল বলুন তো? সুলতান, এটা আমার পারিবারিক ব্যক্তিগত ব্যাপার। সেখানে আপনি আপনার বিবাহিতা স্ত্রীকে আপনি তাড়িয়ে দিয়েছেন, পথ থেকে সে নিখোঁজ। তারপরেও কি এটা আপনার পারিবারিক ব্যক্তিগত ব্যাপার হতে পারে? অধিকারী, আসলে রাজনীতি এবং সমাজনীতি এই দুয়েরই আপনি হচ্ছেন আমার গুরু। তাই এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে চাই। যে কথা বলছিলাম, আমার দুই পুত্র নসরত এবং দানিয়েল বেশ বড় হয়েছে, তলোয়ার ধরতে শিখেছে। ভাবছি যে সালতানাতের দায়িত্ব আমি ওদের ওপরেই ছেড়ে দিয়ে যাব। তারপর তো সবাই আছেন, আপনি আছেন, অধিকারী সুবুদ্ধি রায়। আমার অবর্তমানে এই সামান্য কটা দিন চালিয়ে দিতে পারবেন না? আপনার যে মর্জি। হযরত শারে লস্কর কোতওয়াল আলাউদ্দিন বদ্দার খাঁ আপনার সাথে এখনই একবার সাক্ষাৎ করতে চান। বদ্দার খাঁ? এই অসময়? ডাক। জি হযরত। অসময়ে আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম হযরত। কি সংবাদ? জৌনপুর থেকে এইমাত্র আমাদের গুপ্তচর এসে পৌঁছেছে। জৌনপুর? কেন, জৌনপুরের সুলতান হোসেন শাহ সার্কির সবকিছু কুশল তো? না সুলতান, দিল্লির শাহ সিকান্দার লোদি একসঙ্গে জৌনপুর এবং পশ্চিম বিহার আক্রমণ করেছেন। এর আগের বৃত্তান্ত তো আপনি সবই জানেন। হ্যাঁ জানি। পাটনার শাসন দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাই দিল্লির সুলতান সিকান্দার লোদি পাটনা আক্রমণ করেছেন।
পথে ওই ছোটখাটো সংঘর্ষে তার কিছু ঘোড়া জখম হয়েছে। এই সুযোগে জৌনপুরের সুলতান কাশিতে গিয়ে দিল্লির সুলতানের সঙ্গে যুদ্ধ করেছে। যুদ্ধে অবশ্য জৌনপুরেরই পরাজয় হয়েছে, আমি তো এই পর্যন্ত জানি। এর পরে কোনো সংবাদ আছে কি? সংবাদ এই যে দিল্লির সুলতান কিছুতেই জৌনপুরের সুলতানের পিছু ছাড়ছেন না, যার ফলে জৌনপুরের সুলতান হোসেন শাহ সরকি পিছু হটতে হটতে গৌড়ের পশ্চিম সীমান্তে এসে উপস্থিত হয়েছেন। তিনি কি গৌড়ে আশ্রয় চান? ভরসা করে কিছুই বলেননি, তবে অভিপ্রায় সেই রকম। আমি সেই কারণেই বাধ্য হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আমি বলছিলাম আপনার বা আপনাদের যা বলার দরবারে বলবেন। কাল ভোরে দরবার বসবে, তোমরা যাও। রাজমহলে সৈন্য জড়ো করুন, আজ রাত থেকে। আবার যুদ্ধ? এই তো সেদিন গৌড়ের গৃহযুদ্ধ শেষ হলো। হাফসিরা সাধারণ মানুষের রক্তে রাঙিয়ে দিয়েছিল গৌড়ের মাটি। সে রক্তের দাগ আজও মোছেনি। এর মধ্যে আবার গৌড়েশ্বর যুদ্ধে রওনা হচ্ছেন। তুই এ খবর কোত্থেকে পেলি ঈশান? গৌড়ের এক বণিক তার নৌকো নিয়ে আজই নবদ্বীপের ঘাটে ভিড়েছে। তারা পশ্চিমে বাণিজ্য করতে যাচ্ছে। তাদের কাছে শুনবেন গো ঠাকুর, পশ্চিমে নাকি জৌনপুর বলে এক রাজ্য আছে। সেখানকার রাজাকে দিল্লির সুলতান নাকি খেদিয়ে দিয়েছে। তাই ওই রাজা আমাদের গৌড়েশ্বরের সাহায্য চেয়েছে, আর আমাদের গৌড়েশ্বর যুদ্ধে যাচ্ছে। জানি না আবার কি হবে। মধুসূদন সহায় আছেন, তিনি যা করার করবেন। তা তুই কি তোর নিমাই দাদাকে ডাকতে এসেছিস? হ্যাঁ গো ঠাকুর, সচিমা এখন আর এক দণ্ড নিমাই দাদারে চোখে আড়াল করতে পারেন না। তাছাড়া আমার কাছে এসেছে শুনলে হয়তো নিমাইকে আবার বকাবকি করবেন, কিন্তু কিছু করার নেই রে। নদী যেমন অমোঘ টানে সমুদ্রের পানে ছুটে চলে, ঠিক সেই রকম নিমাইয়ের জ্ঞান পিপাসা ওকে ছুটিয়ে নিয়ে আসে এখানে। নিমাই, জয় গুরুদেব। অনেক রাত হয়েছে বাবা, এবার বাড়ি যাও। আচার্যদেব, আপনি যে আমাকে ভাগবতে আরো কিছু গ্রন্থ পাঠ করতে দেবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ভাগবতের উপরে আরো কিছু ভালো গ্রন্থ আমার শান্তিপুরের গ্রন্থাগারে আছে। আমি এবার যখন যাব তোমার জন্য নিয়ে আসবো। আচ্ছা, আমি আপনার সাথে শান্তিপুর যেতে পারি না? আমি তো তোমাকে সে অনুমতি দিতে পারি না নিমাই। সে অনুমতি তোমাকে তোমার মার কাছ থেকে নিতে হবে। সেই ভালো, সেই ভালো গো নিমাই দাদা। চলো বাড়ি যাই, রাত হলে মা আবার চিন্তা করবে। আচার্যদেব, আপনি আমার মনে একটি খুব ভালো চিন্তা ঢুকিয়ে দিয়েছেন। আমি আপনার শান্তিপুরের বাড়িতে যাবই, আর গিয়ে আপনার গ্রন্থাগারের সমস্ত পুঁথি পাঠ করে শেষ করব। বেশ, প্রণাম আচার্যদেব। শুভমস্তু, কল্যাণমস্তু। চলো ঈশান দাদা। আসি গো ঠাকুর। নিয়তি কি অমোঘ!
এ পৃথিবীতে কেউ গৃহী, কেউ সন্ন্যাসী, কেউ পণ্ডিত, কেউ মূর্খ, কিন্তু নিয়তিকে কেউ খণ্ডন করতে পারে না। সচিমাতার এই যে এত নিমাইকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা, এই বন্ধন তো তাকে ছিন্ন করতে হবে, আজ অথবা কাল। দেখেছিস দেখেছিস কিরকম জেদ? সারা মাসের 7-17 দিন উপোস, সারা শরীরটা কালিবর্ণ হয়ে গেছে, তবু কথা শুনবে না। জেদ, খালি জেদ, দাবিতে জ্বলে যায়। হাসবি না, একদম হাসবি না। হাসির কি কথা বললাম শুনি? হাসবো না? জামাইবাবু চলে যাবার পর থেকে দিদির মাথাটাই কিরম গুলিয়ে গেছে, দেখোনি? তার জন্য তোমার এত উতলা হলে চলে? উতলা হব না? সারাটা দুপুর নাড়ু পাকিয়ে এই সবে উঠলাম, দুদণ্ড জিরিয়ে নিয়ে উনুনে আঁচ দিলে কি ক্ষতি হতো শুনি? নিমাইয়ের খিদে তো তুমি জানো দিদি ভাই, ওর পড়ার খিদে, মনের খিদে যত, পেটের খিদেও তত। তারপর যদি আজ ধরা অবধি তার তরনাশ হয়, বাড়ি মাথায় করবে না ছেলে? ওই তো তোদের দোষ, বাড়ি মাথায় করলেই হলো। ছেলে বড় হচ্ছে, তাকে শাসন করতে হবে, কড়া ভাষায় বলতে হবে। এলাম আর বাড়া পাতে বসে পড়লাম, অত সহজ নয় সংসার। কদিনই বা তোমার আমার হাতে থাকবে বলো তো গৌর? এরপর ওর বিয়ে হবে, সংসার হবে, ভার ঘাড়ে পড়বে, অমনি সব শুধরে যাবে। তখন আর তোমার আমার কাছে বাড়ি মাথায় করতে আসবে সে? বরং বরং সেদিন আজকের কথা মনে করে তখন ওই কি হলো? এই দিদি ভাই কই কিছু না তো। মনকে চোখ ছেড়ে লাভ কি দিদি ভাই? নিমাই আমাদের দূরে সরে যাবে, এটা এটা ভাবলেই। দূরে কোথায় যাবে রে নিমাই? দিদি, নিমাই রিশান সেদিন বলছিল না অদ্বৈত আচার্যের শান্তিপুরের বাড়িতে গিয়ে কদিন থাকবে। দৈত্যগুরুর বাড়িতে? কখনো না। উমা, ও কি কথা গো? ছেলে বড় হয়েছে, নিজের টোল খুলছে, এখন তার কত পুঁথি চাই তা জানো? অদ্বৈত গুরুর কাছে শান্তিপুরে কত পুঁথি আছে ভাবো তো দেখি। অনেক কম পুঁথি নিয়েও নবদ্বীপের টোল ভালোই চলছে। নিমাইয়ের বাবার পুঁথিও বড় কম নয়। অযথা তোমরা একটা কথাকে জটিল করে তুলছো। তাছাড়া আমি বুঝি নিমাইয়ের উন্নতি চাই না? অদ্বৈত গুরু এমন সুযোগ আর কোনো ছাত্রকে দেননি। কেন জানি আমার মনে হচ্ছে তোমরা জেদের বসে একটা সুন্দর সুযোগকে হারাবে। চুপ কর, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। কি জানি না আমি দিদি? ওই অদ্বৈত আচার্যকে আমি নবদ্বীপে আশা স্তব দেখে আসছি। উনি উনি ধুরন্ধর মানুষ। নবদ্বীপ আর নদিয়ার যত সেরা সেরা ছেলে আছে সবাইকে নিজের কাছে টেনে আনাই হলো ওর কাজ। নিজে তো বর্ণশ্রেষ্ঠ বৈদিক ব্রাহ্মণ, সবাকে খান, নিজে তো কখনো কারোর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ গ্রহণ করে না। তাহলে আমার গৌরকে বানের জন্য ভেসে এসেছে যে তার বাড়িতে গিয়ে ওই শান্তিপুরে ভিখারির মতো থাকবে? আহা, এইসব কথা উঠছে কেন? তাছাড়া তোমার নিমাইয়ের যা বারবারন তো, তাতে ভূভারতে অদ্বৈত গুরু ছাড়া তাকে আর পুঁথি যোগাবে কে বলো তো? আর এই কথা তোমার ভাইও বলেছে। যজ্ঞেশ্বরীর কথা বলেছে? তোমাকে একটা কথা বলিনি? নিমাই যেদিন বাবার কাজ করছিল ওর রূপ তো তুমি দেখোনি? অবশ্য দেখার মতো অবস্থাও তোমার ছিল না। হ্যাঁ, নবদ্বীপের সারা বৈষ্ণব ব্রাহ্মণের ভিড় সেদিন এ বাড়িতে। আর তারই মধ্যে আমাদের নিমাই বাবার কাজে বসেছে। কদিন অবিষণ্ণ খেয়ে খেয়ে পদ্ম ফুলের মতো টলটল করছে ওর মুখ, খুব ক্লান্ত শরীর ওর। তার মধ্যেই মেরুদণ্ড সোজা করে স্মৃতি থেকে স্তোত্র উচ্চারণ করছে।